আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী ২৭ জুন প্রথম বিতর্কে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই বিতর্কের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাদক নিচ্ছেন কিনা তা পরীক্ষার দাবি করেছেন ট্রাম্প। মিনেসোটায় দলীয় এক অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যে এই দাবি করেন। গত মার্চে বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রসঙ্গ টেনে মাদক পরীক্ষার দাবি তোলেন ট্রাম্প। তিনি বলেন, স্টেট দ্য ইউনিয়ন ভাষণের সময় বাইডেন যেন ঘুড়ির মতো উঠছিলেন। আমি এই ব্যক্তির সঙ্গে বিতর্কে অংশ নিতে চাই, কিন্তু তার আগে আমি তার মাদক পরীক্ষা করার দাবি করব। ট্রাম্প অবশ্য নিজে এই পরীক্ষা করবেন কিনা তা বলেননি। গত মার্চে স্টেট অব দ্য ইউনিয়নের দীর্ঘ ভাষণের সময় ৮১ বছর বয়সী বাইডেন জোরে ও দ্রুত কথা বলছিলেন। ওই বক্তব্যের পর রিপাবলিকানদের ডক্টরস ককাসের কো-চেয়ার গ্রেগ মার্ফি বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। ৭৭ বছর বয়সী ট্রাম্পের পক্ষ থেকে অবশ্য বাইডেনের মাদক পরীক্ষা চাওয়ার বিষয়টি নতুন নয়। এর আগে ২০২০ সালে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়, ডেমোক্র্যাটদের দলীয় নির্বাচনের সময় বাইডেনের আচরণ স্বাভাবিক ছিল না। তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের আগে তাই তার মাদক পরীক্ষা করার দাবি করেছিলেন। যদিও ওই সময় ট্রাম্প বা বাইডেন কেউই মাদক পরীক্ষা করাননি। সিএনএন বলছে, ২৭ জুন তাদের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। সেখানে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। বিতর্কটি উপস্থাপন করবেন জ্যাক ট্র্যাপার ও ডানা ব্যাশ। ট্রাম্প অবশ্য জ্যাক ট্র্যাপারের ব্যাপক সমালোচনা করেছেন। দ্বিতীয় বিতর্কটির আয়োজন করবে সংবাদ মাধ্যম এবিসি। আগামী ১০ সেপ্টেম্বর এই বিতর্ক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র ইউক্রেনের সেনাদের হাতে এখনও পৌঁছায়নি। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অঞ্চল তাদের হাতছাড়া হবার পথে। রুশ সেনারা দ্রুত অগ্রসর হচ্ছে। ইউক্রেনের স্থলবাহিনীর একজন কমান্ডার আলেকজান্দর কোজাচেঙ্কো সতর্ক করে বলেছেন, তার সেনারা রাশিয়ার বাহিনীর ক্রমাগত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন। গোলাবারুদ সংকটের কথা বলতে গিয়ে কোজাচেঙ্কো জানান, তার ইউনিটের কাছে থাকা যুক্তরাষ্ট্রের M777 হাউইটজার থেকে প্রতিদিন ১০০ গোলা ছোড়া যেত, কিন্তু এখন তা সর্বোচ্চ ১০টিতে নেমে এসেছে। তিনি বলেন, এখন দৈনিক ৩০টি গোলা নিক্ষেপ করার বিষয়টি আমাদের জন্য বিলাসিতা। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করবে। এ মাসের শুরুতে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধরত ২টি সেনা ইউনিট পরিদর্শন করেন রয়টার্স সাংবাদিকরা। সেখানকার সেনারা বলেন, রুশ সেনাদের আটকাতে যে গোলাবারুদ দরকার তার সামান্যই আছে তাদের কাছে। তারা আরও গোলাবারুদ পাওয়ার আশায় রয়েছেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সেনা ও অস্ত্রের সংখ্যায় তারা ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। তারা পূর্ব ডোনবাসের এলাকায় ব্যাপক হামলা করছে। গত সপ্তাহে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলেও হামলা জোরদার করেছে রুশ বাহিনী। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে ফিনল্যান্ড ভিত্তিক একটি স্বেচ্ছাসেবক গ্রুপ জানিয়েছে, গত বছরের গ্রীষ্মের চেয়ে এবছর রাশিয়া আরও বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এবছর রাশিয়া এখন পর্যন্ত ৬৫৪ বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। গত জুন থেকে অক্টোবরে ইউক্রেন ৪১৪ বর্গ কিলোমিটার এলাকার পুনর্নিয়ন্ত্রণ নিয়েছিল। এবছরের শুধু মে মাসে এখন পর্যন্ত ২২২ বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে গেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের লাশের মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। শনিবার রাফা শহরে একটি অপারেশনে ১৫ ইসরায়েলি সেনাকে হত্যার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এছাড়া স্নাইপার হামলা ও অ্যান্টি পার্সোনাল শেল বিস্ফোরণে আরও বেশ কিছু সেনা হতাহত হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, শনিবার একদিনে গাজায় ২০ সেনাকে হারিয়েছে ইসরায়েল। যুদ্ধের শুরু থেকে একদিনে এত সেনা হারানোর ঘটনা খুব বেশি ঘটেনি। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার রাফা শহরের আল তান্নুর এলাকার একটি বাড়িকে টার্গেট করে, যেখানে বেশ কিছু ইসরায়েলি সেনা আশ্রয় নিয়েছে। নিজস্ব উৎপাদিত রাদিয়াত অ্যান্টি পার্সোনাল বিস্ফোরক ডিভাইস দিয়ে বাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরই হামাস যোদ্ধারা বাড়িটিতে প্রবেশ করে এবং সেখানে থাকা অবশিষ্ট সেনাদের ওপর লাইট মেশিন গান দিয়ে গুলি বর্ষণ ও গ্রেনেড চার্জ করে।
একই দিন রাফা শহরের আল তাবাইন মসজিদের কাছে দখলদার সেনাদের একটি পদাতিক ইউনিটের ওপর অ্যান্টি পার্সোনাল ডিভাইসের বিস্ফোরণ ঘটে আল কাসাম। এতে অন্তত ৫ সেনা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে। আল তান্নুর এলাকায় এদিন আরও কয়েকটি হামলা চালিয়েছে যোদ্ধারা। আল তান্নুরের আবাসিক এলাকায় একটি এবং কবরস্থানের কাছে একটি ইসরায়েলি ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে হামলা করা হয়। একই হামলায় একটি ইসরায়েলি মিলিটারি বুলডোজারকেও টার্গেট বানানো হয়। গত কয়েকদিন ধরেই দক্ষিণ গাজার রাফা শহরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে তারা প্রতিরোধ যোদ্ধাদের প্রবল হামলার মুখে পড়েছে। শনিবার প্রথমবারের মতো স্যাম 7 মিসাইল হামলা করতে দেখা গেছে হামাস যোদ্ধাদের। কাঁধে বহনযোগ্য এই মিসাইল দিয়ে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে দেখা যায় একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়েন যোদ্ধারা। তবে হামলায় হেলিকপ্টারটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা স্পষ্ট নয়। বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে স্যাম 7 মিসাইল হামলা করা হয়। একই এলাকায় দখলদার সেনাদের কয়েকটি ট্যাঙ্ক ও সাজোয়া যানের ওপর হামলা চালিয়েছে যোদ্ধারা। এছাড়া নেতজারিম এলাকায় এক সেনাকে হত্যা করেছে হামাসের স্নাইপার টিম। স্নাইপার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। গাজার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসও শনিবার দখলদার বাহিনীর ওপর বেশ কিছু আক্রমণ চালিয়েছে। রাফায় সরাসরি বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে তাদের যোদ্ধারা। এছাড়া মর্টার হামলাও করেছে সংগঠনটি। উত্তর সীমান্তে ইসরায়েলকে যথারীতি অস্থির করে রেখেছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। শনিবার সংগঠনটি ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থান লক্ষ্য করে 12 দফা হামলা চালিয়েছে। সকাল 9:45 দিনের প্রথম হামলা চালায় হিজবুল্লাহ। হামলার টার্গেট ছিল ব্রানিত মিলিটারি ব্যারাকের কাছে সমবেত একদল ইসরায়েলি সেনা। হিজবুল্লাহর হামলা সরাসরি টার্গেটে আঘাত হেনেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি। বেলা 1:30টায় রামিম সেনা ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি আত্মঘাতী ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর ঘণ্টাখানিক পর আল রামাথাই সেনা ঘাঁটির নজরদারি যন্ত্রপাতিতে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহর রকেট। প্রায় একই সময় উপকূলীয় রাস আল নাকুরা সামরিক ঘাঁটিতে আর্টিলারি হামলা চালানো হয়। দফায় দফায় সন্ধ্যা 7টা পর্যন্ত চলে হিজবুল্লাহর হামলা। বিকেল 5টার কিছু আগে ইসরায়েলের হাদাব ইয়ারুন সেনা ঘাঁটিতে নতুন স্থাপিত নজরদারি ও গোয়েন্দা সরঞ্জামের ওপর সরাসরি হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর সামাকা ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ। এরপর পর্যায়ক্রমে রাহেব ও বাগদাদি সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়। এদিকে লোহিত সাগরে আবারও একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী। মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গ্রিসের মালিকানাধীন ও পানামার পতাকাবাহী এমন উইন্ড নামের একটি জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে হুথিরা। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার বেলা 1টার দিকে তেলবাহী ট্যাঙ্কারটিতে হামলা হয়। রাশিয়া থেকে চীনের একটি বন্দরের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। সেন্টকম জানিয়েছে, হামলার ফলে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে পরবর্তীতে জাহাজটি আবার যাত্রা অব্যাহত রেখেছে। গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। এরপর বেন গাভিরের বক্তব্য চলাকালে বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার অধিবেশনেই বেন গাভির ও নেতানিয়াহুর মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এরপর বেন গাভিরের বক্তব্যের সময় বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। এর প্রতিক্রিয়ায় ইয়োভ গালান্তকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানান গাভির। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জুনের 8 তারিখের মধ্যে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনা পেশ করার জন্য নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়েছেন বেনি গান্স। তিনি হুমকি দিয়ে বলেছেন, অন্যথায় তার দল সরকারি জোট থেকে বেরিয়ে যাবে। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার ফাটলের খবর আরও স্পষ্ট হল। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় গাজা যুদ্ধের নীতি নিয়ে বেশ কয়েকদিন ধরে মতবিরোধের খবর আসছে প্রকাশ্যে। বিশেষ করে নেতানিয়াহু ও গালান্তের মধ্যে জোরালো মতবিরোধ চলছে। গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য চলতি সপ্তাহেই খোলাখুলি হতাশা প্রকাশ করেছেন ইয়োভ গালান্ত। তিনি নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে কেমন সরকার প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে নেতানিয়াহুর কাছ থেকে কোনো দিক নির্দেশনা আসেনি। ইয়োভ গালান্ত নেতানিয়াহুর অনিশ্চিত গাজা নীতিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করেন। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করবেন কিনা নেতানিয়াহু এই ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি একটি জাতীয় পরীক্ষা। রাজনৈতিক মূল্য চুকিয়ে হলেও এতে উত্তীর্ণ হতে হবে।
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি শহর নতুন করে দখলে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, শনিবার শহরটি সামরিক বাহিনীর কাছ থেকে দখল করে নেয় বিদ্রোহীরা। খবরে বলা হয়, বিদ্রোহীদের ধারাবাহিক সফলতার আরেকটি অংশ এই বিজয়। খাইং তুখা নামে আরাকান আর্মির একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন, তাদের যোদ্ধারা বুথিডং শহরের সবগুলো সেনা পোস্ট দখল করেছেন। এছাড়া নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শনিবার গ্রুপটি জানিয়েছে, বুথিডং শহরের বাইরে এখনও লড়াই চলছে। তাদের যোদ্ধারা পিছু হটা সেনা সদস্যদের তাড়া করে শহরের বাইরে নিয়ে গেছে। স্থানীয় মুসলিমরাও আরাকান আর্মির পক্ষ হয়ে লড়াই করছে বলে জানিয়েছে সংগঠনটি। খাইং তুখা জানিয়েছেন, তারা লড়াইয়ের কারণে গ্রাম ছেড়ে যাওয়া রোহিঙ্গা বাসিন্দাদের আবার ফিরিয়ে এনেছেন। এদিকে মিয়ানমারের কাচিন রাজ্যে স্বর্ণ ও দামি পাথরের খনিজ সমৃদ্ধ একটি এলাকা দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। 6 দিনের হামলার পর গত বৃহস্পতিবার তানাই শহরের ওই এলাকা দখল করে নেয় বিদ্রোহীরা। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো 11 মে নাম্বিও গ্রামে সামরিক বাহিনী নাম্বিও সেনা চৌকিতে হামলা চালায়। সেখানে সেনাবাহিনীর 297 ও 260তম পদাতিক ব্যাটালিয়নের 70 জনের মতো সেনা ছিলেন। বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র কর্নেল নাও বু ওং সেনা চৌকি দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।